এটা আমরা বলতে বলতে এটা ভুল বলি, জনগণ সকল ক্ষমতার উৎস। দ্যাটস এ রং 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 স্টেটমেন্ট। আমাদের সংবিধানটা খুলে পড়ে দেখেন, জনগণ হলো সকল ক্ষমতার মালিক। উৎস তো দূরে রয়েছে, উৎস মানে কি? জনগণ ক্ষমতার মালিক। ইউ আর অ্যাপয়েন্টেড গাইস, জনগণের কর্মচারী। ডক্টর ইউনূস এতদিন পরে আবার জনগণের কর্মচারী হয়েছে। জনগণ হচ্ছে ক্ষমতার মালিক, আবার করেন সংবিধানের সাথ। ক্ষমতার উৎস কোনোদিনই ছিল না জনগণ। এটা একটা মিসকনসেপশন। ইয়ারা ভুল বলে, হ্যাঁ তোমরা ক্ষমতার উৎস, আমরা ক্ষমতা চালাই। নো, আমরা জনগণ ক্ষমতার মালিক। আবার বলতেছি, পড়ে দেখেন, জনগণ ক্ষমতার মালিক, এরা হলো কর্মচারী যারা এই দায়িত্ব নিতে গেছে, তারা কর্মচারী। এখন কর্মচারীরা সেই দায়িত্বটা কেমনে পালন করবে সেটা তাদের উপরে একটা প্রেশার ক্রিয়েট করা, চাপ রাখা, তাদেরকে প্রশ্ন করা, সেগুলো তো সব দরকারই আছে। ডক্টর ইউনূস এর আগে যতবার আসছে, আহমেদ ভাই খেয়াল থাকে, এর আগে যতবার আসছে আপনাকে বলতে কোনো চাঞ্চল্য ছিল না। অনলি বিকজ সে একটা চেয়ারের মধ্যে এখন বইতেছে, এখন সে একটা বিরাট ব্যাপার হয়েছে না, তার কাছে কোনো আলোচনা চেয়ার নাই। সে নোবেল পাইতে পারে, নোবেল একটা প্রাইজ রে ভাই। আজকে এই যে আমি ঠিকাদার গ্রুপ থেকে যদি এখন একটা এত বড় প্রাইজ দিতে পারি, আকাশ ভাই থেকে চান্দা মান্দা নিয়ে বা আপনি থেকে নিয়ে গিয়া, নোবেল প্রাইজ একটা বড় হইতে পারে। 1 কোটি টাকা, 2 কোটি টাকা, 100 কোটি টাকা, এটা প্রাইজ। আমি যেটা কইতে চাইতেছি সেইটা হইলো যে দাবি দেওয়া সব ঠিক আছে, 13টা দাবি দেওয়া, আমি এগুলি আমার লোকে যাই না, মানে এবার উনি অনেক ব্যস্ত আছে, আমি তার অফিসে কথা কইছিলাম, যারা তার লোকে আছে, একটা সময় হয়তো হইতে পারে যে তার সাথে আমার একটা মানে অন ক্যামেরা না হলেও অফ ক্যামেরা হয়তো একটু কথা হইতে পারে। আমি আপনাদেরকে কথা দিতে পারি, আপনারা তো ইজ্জত দিয়ে আমার এখানে আনছেন, আমি এই কথাগুলি কইতেও পারি। আমি ডেফিনেটলি জানি, কারণ ওনার লোক আমার কয়েকবার কথা হয়েছে তো, বা আরো লোকজনের সঙ্গে তো আমার কথা হয়। আমি ডেফিনেটলি জানি যে এটা পরিণতি কি হবে। আমি এত আশাবাদী হতে পারতেছি না যতক্ষণ না পর্যন্ত আমি মনে করি যে একটা জায়গায় আপনারা একদমই আসলে এটা ইকোনমিক্সের থিওরি, এটা হচ্ছে যে ডিমান্ড থাকলে সাপ্লাই আসবে, সাপ্লাই থাকলে ব্যবসা হবে। আপনাকে যদি এতই মনে হয় যে বাংলাদেশে আপনাকে একটা ক্যারিয়ার দরকার, আপনারা কয়জন এটা করে ফেলেন, শেষ। এই 10 লাখ লোকের জায়গায় যদি কোনো একটা স্টেট ক্যারিয়ার মনে করে, যে ফ্ল্যাগ ক্যারিয়ার যদি মনে করে এটা লাভজনক, কারণ নিশ্চয়ই কোনো রিজন আছে, তাই না? আমি এটা, উনি যখন আমার জিজ্ঞেস করবে যে এটা, আচ্ছা তুমি জানো যে এটা বন্ধ করে দিয়েছিল কি লিখে, তো আমি তখন ওই যে মুখস্থ কথা বলে কথা কমু, টিকিট থাকতো, টিকিট বেঁচে নাই, এইখানের মধ্যে থেকে পয়সা খাইছে, এই করছে সেই করছে, তো সেগুলি তো তাদের থেকে লোক এসে খায় না, আমি আপনি তো খাইছি। As simple as that. আমি ছবি না বৈশে কথা বলতে হয় না, বৈশে আমি কথা বলতে হয়। আচ্ছা, আমি অত ভালো কথা বলতে পারি না, আমি আসলে প্রশ্ন করতে পারি, উত্তর আমার কাছে জানা নাই। আসলে প্রশ্নটা করা, আমি সাংবাদিক নিজের মনে করি, আমি কিছুটা হয়তো ঠিকও বলছেন যে হয়তো আমার আরো অন্য জায়গায় যাওয়ার কথা ছিল। উনি আমাকে বলতেছিলেন যে আমি কি আমেরিকা মুভ করলাম কিনা, আমি আমেরিকা থাকতে আসছি কিনা। আসলে আমেরিকাতে আমি চাকরি করতে আসছি, আমি কোথাও আরেকটা দেশে এসে থাকবো এই বিবেচনা আমার কখনো ছিল না, এখনো নাই। জিনিসটা কিন্তু এরকম না। আমি দাবি করলাম, উনি গিয়া সেই দাবি ডক্টর ইউনূসের কাছে বললো। ডক্টর ইউনূস ইজ এ সুইট এন্ড স্মুথ টকার। উনি আপনার দাবি মাইনাও নিল, লাভবান। যতক্ষণ না পর্যন্ত দাবিটা বিজনেস কেস হয়, যতক্ষণ পর্যন্ত দাবিটা তার রাষ্ট্রের প্রায়োরিটির মধ্যে যায়, যতক্ষণ পর্যন্ত উনি এইটা বুঝে যে এইটা উনার লাভ হবে এটা করলে। পৃথিবীতে এমন কোন কল্যাণ রাষ্ট্র নাই, এমন কোন কল্যাণকামী মানুষ নাই যে হচ্ছে যেটা একটা বিজনেস পলিসি না হলে এটার মধ্যে এটা করে। প্রত্যেকটা দাবি 100% যৌক্তিক, প্রত্যেকটা দাবি বিজনেস কেস, প্রত্যেকটা দাবি পালন করা উচিত। কিন্তু কেন জানি এইগুলির দাবি হিসাবে উত্থাপন করতেছে। ভাই আমার দেশে গিয়ে আমি একটা প্রপার্টি কিনবো, সেই প্রপার্টিটা যেন আমি পাই, কোনো দাবি হলো ভাই আমি ভাত খামো, আমার রোজগার দিয়ে আমি ভাত খামো, এটাও যেমন কোনো দাবি না, এগুলো কোনো দাবি না। এগুলি প্রত্যেকটা ভাই, এখানে যদি 10 লাখ লোক থাকে, এখানকার একটা কেরিয়ার, দেশের একটা কেরিয়ার এখান থেকে যাবে না, এটা কোনো কথা হলো, কোনো দাবি হলো। এইখানে যে কজন লোক আছে তারা ইচ্ছা করলে একটা বেসরকারি বিমান বাহিনী চালু করতে পারে, যেটা দিয়ে ঢাকা আসা যায়। দাবি না কি আছে? কেন এটা দাবি করতে হইতেছে, এই কারণটা আমাদের খুঁজে বের করতে হবে। নিউ ইয়র্কে তো ফ্লাইট ছিল, বন্ধ হইলো কেন? পুরোটাই সরকারের দোষ, পুরোটাই বিমান বাহিনী পরিচালকের দোষ, না কাদের দোষ? এটা খুঁজে বের করতে হবে। যদি আমরা সমস্যাটা না করতে পারি, প্রত্যেকবার আমরা দাবি করতে থাকবো, দাবি আসলে কি মিন করে? আপনি রাগ হবেন না, আমি মনে করি যে দাবি করে কোনোদিন পৃথিবীতে কোনো কিছু আদায় করা যায় না। কিছু সুইট এবং কথা শোনা গেছে যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি এটা করবো। আমাদের মধ্যে থেকে একজন আলোচক, সম্মানিত আলোচক এটা বলছেন যে আমাদের আগেকার সরকার প্রধান তো বলে গেছে 5 মিনিটের মধ্যে দিচ্ছি, 2 মাসের মধ্যে দিচ্ছি, বলতে কি অসুবিধা? আবার চালু হইলে এটা বন্ধ হয়ে যাবে না, এটা কে বলে দিচ্ছে? সো মানে আমি শুধু বিমানের কথা বলতেছি না, সকল দাবিগুলি দেখেন। প্রপার্টির ক্ষেত্রে আপনি দেখেন, নিউ ইয়র্কের আপনারা যারা এখানে আসেন, আমার ধারণা
এই জায়গার মধ্যে আপনি করে ওজন করলে বাংলাদেশের বাজেটটা একটা ওজন হয়ে যাবে, তাই না? তো ধরেন আপনারা বাংলাদেশিকে প্রপার্টি করবেন, সেই প্রপার্টিটা আপনারা রাখতে চাইবেন, সেটা রাখতে পারতেছেন না কেন বলেন তো? সহজ হিসাব, কিন্তু বাংলাদেশের সুশাসন নাই। নতুন আগেকার সরকারের সময় একদম ছিল না, ইয়াতে করে রয়ে যেত। নতুন সরকারের মধ্যে আসে না নাই আপনারা জানেন না, নতুন সরকারের মধ্যে আসে না নাই জানেন না। সো এটা 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 এই সুশাসনটা কেমনে হবে? বাংলাদেশে কি পাকিস্তান থেকে না ইন্ডিয়া থেকে লোক এসে চুরি করে যায়? আমার খালাতো ভাই তো চুরি করে, বলতে কি আপনারা তার পাশে গিয়ে বড় বড় দাওয়াতগুলি খান। একজন এমপি সাহেব বড় করে বলে যে সে 150 গরু জগতে আয়া করছে, 150 গরু ওর বাপের পকেট থেকে টাকাই না দিবে। বাংলাদেশের লোকজন এমপির কাছে গিয়া বলে যে আমার মেয়ের বিয়ে, আমাকে টাকা দেন। ছেলের কাছে গিয়া বলে যে আমার ছেলে পরীক্ষা দিবে, টাকা দেন। হাতটা এমনিই রাখে। দ্যাটস ওয়াই ওই এমপি আপনার ঘাড়ে চাইতা বসে। এরকার এমপি আপনি চিনেন না, আদা পয়সাতে দাম দেন। কত এরকার মেয়র ফেরত চিনেন আপনারা না, আদা পয়সাতে দাম দেন। কেন দাম দেন না? কারণ তার কাছে গিয়ে আপনার কোনো কিছু চাওয়ার নাই। আপনার ভাই মেট্রিকে 3rd ক্লাস পাইছে 6 বার, তার আপনি চাকরি দিতে কর না তো তারে গিয়া। কিন্তু আমি বলি সবার আগে যেটা দেখতে হবে যে আপনারা একটু খেয়াল করে, মানে আমাদের সহ আপনারা একটু খেয়াল করে একটু নিজেদের দিকে তাকাইতে পারেন যে কেন এই জিনিসটা হইতেছে না। দেখেন, আমি সাংবাদিকতা করি আজকে 27 বছর। আমার কে জানি বলছে যে আমি ইয়াং, আই এম নট দ্যাট ইয়াং। এবছর আমি 50 হব। 27 বছর আমি সাংবাদিকতা করি। কিছুদিন আমি আইন বিষয়ক সাংবাদিকতা করছি। বাংলাদেশে যে সিভিল কেসগুলি আছে, দেওয়ানি মামলা, তার 90% হচ্ছে নিজের বাপ মা ভাই বোনের এগেইনস্টে করা। 90%, আই রিপিট 90%। চাচাতো ভাই জমি নিয়ে গেছে, বোনের জমি দেওয়া হয় নাই, মাকে বঞ্চিত করছে, এগুলো হচ্ছে মামলা 90%। আপনারা প্রবাসীরা, আমি ইংল্যান্ডে এমএ করতে সময় প্রবাসীদের দুঃখ কেউ আইসা আমাকে বলে দেবে যে ভাইরে দিছি জমি করতে, সে এটা মাইরা দিছে, শালাকে দিছি সে এইটা তুলে লেগে গেছে। সো এই জিনিসগুলি, এবং তারা আবার যখন বড় হয়ে যায়, এরাই তো এই একটু ফটকাবাজি না করলে তো বাংলাদেশে তো পয়সা হবে না। বাংলাদেশে পয়সা হবে কি করে? বাংলাদেশে পয়সা হইতে একটু ফটকা হইতে হবে, একটু দুরন্ত হইতে হবে, একটু চালবাজ হইতে হবে, তৈরি না 2-4টা পয়সা আসবে পকেটে। 2-4টা পকেটে পয়সা আসলে কি হবে? সেটা পলিটিক্যাল লিডার হবে। পলিটিক্যাল লিডার হলে কি হবে? এমপি হবে। এমপি হলে কি হবে? শেখ হাসিনার একটু ভালো নজরে থাকতে পারলে, খালেদা জিয়ার একটু ভালো নজরে থাকতে পারলে চোর হবে, বাটপার হবে, মন্ত্রী হবে, তাই তো? আমরা আবার ওই মন্ত্রীদের দেখার জন্য 50,000 জন যাবো, এত তাহলে একটা ছবি তোলার জন্য 50 বার এই একটা মন্ত্রী লোকের ছবি তোলার সঙ্গে সঙ্গে শালী, দুলাভাই, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ডে ফোন করবো যে দেখো কার লোকের ছবি তুলছি। আধা পয়সা দিয়ে আমাকে পাত্তা দেওয়া উচিত ছিল। আপনি নিজের কাছে আমরা তাকাই, এবং আমরা নিজের দিকে তাকাই, এদেরকে কি আমাদের আধা পয়সা দিয়ে পাত্তা দেওয়া দরকার ছিল? আপনিও কথা কয়ে লাভ কি? সাংবাদিকরা সংবাদ সম্মেলন করতে যায়, প্রধানমন্ত্রীর লোকে গিয়ে সেলফি দিল। মানে আমি কিছুদিন সরকারি চাকরি করছি। আমি ছিলাম, আমার পোস্টিং ছিল নরসিংদীতে, মানে আমি ছিলাম ম্যাজিস্ট্রেট অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ছোট চাকর। তো শেখ হাসিনা সবচেয়ে বড় চাকর ছিল। তো সবচেয়ে বড় চাকর এত ইয়া করার কি আছে? আপনি বুঝলামই না। বেতন নেয় 2.5 লাখ 3 লাখ টাকা বেতন নেয়। আপনারা কফি খান 3 জনে মিল্লা এই মাসের এই টাকার জন্য, তেল ভরণ যায়, কফি টফি খাওয়া যায়, প্রধানমন্ত্রীর বেতনের সমান। হিসাব করে দেখেন, এই একটা চাকরির লেগা, এই একটা জিনিসের লেগা, এই একটা জিনিস যে বলবো চেয়ারে বলবো, সে হঠাৎ করে একটা খুব তার পাখা বেঁধে যায়। নিউ ইয়র্কে আমার মা থাকেন অনেকদিন ধরে, আমার ভাই থাকে 24-25 বছর ধরে। আমার নিউ ইয়র্কে এর আগে আরো অনেকবার আসা হয়েছে, আর হয়তো আরো অনেকবার আসা হইব। আমি হয়তো এখানে একটা লম্বা সময় থাকবো এবার। কিন্তু আমি এখানে সাংবাদিকতা করতে চাই। ঠিকানা গ্রুপের সাথে আমি জয়েন করছি। আপনারা দেখছেন যে বৃহস্পতিবার থেকে, মানে এখানকার সময় রাত 12টা, এখানকার সময় দুপুর 12টা, এখানকার সময় দুপুর 12টায় আমি একটা অনুষ্ঠান শুরু করছি। সেই অনুষ্ঠানগুলি চালু থাকবে, আপনারা পাশে থাকবেন। আপনাদের কথাগুলি আমি আরো বেশি করে আসলে বলতে চাই। কেমনে বলবো, কোন জায়গাতে বলবো, সেটা আসলে একটু পরিকল্পনা করে একটু বুঝায় বলতে হবে আসলে। মানে এই ধরেন একটা, এটা হয়তো ফখরুল ভাই লাভ হলো সাংগঠনিক হিসাবে, মানে উনাকে সবাই জানলো, কিন্তু কাদের কাজ খুব বেশি হবে কিনা এটা মানে আমার হয়তো লাভ হয়েছে, আমি এতগুলি লোকের সামনে আপনাদের সামনে দাঁড়ায় কথা বলছি, কিন্তু ফাইনালি কোনো লাভ হয়েছে কিনা আমি জানি এটা। সো আমরা এখানে হেভিতে পরিণত না করি। আর রবীন্দ্রনাথের একটা কথা আছে না, যে এক লোক তারে 500 টাকা নিছিল, তারপরে সে বলছে আপনি আমাকে চিরঋণী করে রাখলেন। তখন রবীন্দ্রনাথ বলছে বুঝছি আপনার টাকাটা ফেরত দিবেন না, চিরঋণী হয়ে তো থাকলে টাকাটা ফেরত দিবে না। এই ধরেন এই আন্দোলন জারি থাকবে, দাবি দেওয়া জারি থাকবে, থাকবে। আমাদের একটা দেখা সাক্ষাৎ হবে, আমরা একসাথে বসে চা খাবো। কিন্তু যদি এটা আপনারা মিন করে, আমার কাছে মনে হয় এটা আমাদের মিন করার সময় হয়েছে। এটা মিন করলে এটা করে ফেলা হচ্ছে। আমি আর 2 মিনিট বলি। সেকেন্ড হচ্ছে দুর্নীতি। দুর্নীতিটা দূর করতে হলে প্রথম কাজ হচ্ছে এইটাকে সামাজিকভাবে
এইটাকে সামাজিকভাবে বর্জন করা। সামাজিকভাবে বর্জন করা অর্থ বুঝি আমার মামা যদি দুর্নীতি করে পয়সা বানায় তাকে আমার বিয়েতে দাওয়াত না দেওয়া। আমার চাচা যদি দুর্নীতিবাদ হয়, ওই চাচাকে বর্জন করা। আমাদের সবার বাপ হলো ভালো, তাই না? তাহলে এই দুর্নীতিগুলি করছে কেন? আমি তো এই পর্যন্ত কোনো পোলারাই করতে শুনলাম না যে আমার বাপ ঘুষ খাইছে, কিন্তু কারো বাপ তো ঘুষ খায় না এই পর্যন্ত। মানে এটা মানে আমাদের কারো বাপ ঘুষ খায় নাই, আমাদের কারো মা দুর্নীতি করে নাই, আমাদের কারো বড় ভাই কোনোদিন কোনো কিছু করে নাই। মানে এই দুনিয়াতে আমি ছাড়া বাকি সবাই নিয়ে কোশ্চেন করা যায়। ঠিক আছে না মতো আমার ছাড়া আমাদের সবাই কেনা যায়। আমাদের মনে হয় এই জায়গাটাতে এখন বাইরে আসার সময় হচ্ছে। আমাদের এখন যেটা করা দরকার, নিজের দিকে তাকানো দরকার এবং ইউনাইটেড থাকা দরকার। একটা ভয়েসে কথা কওয়া দরকার। 100টা ভয়েস 100টা জায়গা থেকে আসলে মনেও কম থাকে, জিনিসটা ইম্প্যাক্ট কম তৈরি করে। এখন যদি ফখরুল ভাইকে আপনার নেতা লাগে, ফখরুল ভাইয়ের মিষ্টি কথা, ঘিয়ে ভাজা কথা, কবিতার মতো কথা, সুন্দর কথা, পল্লবিত কথা, এটাই শুনেন। টাইম বাইন না দেন, 5 মিনিটের মধ্যে 5 মিনিটের মধ্যে কথা শেষ করা যায় কি? শুরু করা যায়। 5 মিনিটের মধ্যে কথা শেষ করা যায়। 5 মিনিটের মধ্যে কথা শেষ করা যায়। আমি আপনাদের এই পরীক্ষা আরেকদিন দিন। আপনারা আমাকে কোন একটা টপিক এই টপিকের মধ্যে 5 মিনিট আমি টোটাল কথা বলবো, 1 সেকেন্ড বেশি কমো না। শেষ করা যায় কিন্তু 5 মিনিটের মধ্যে 1 মিনিটও কথা শেষ করা যায়। 20 সেকেন্ড একটা লম্বা সময়, কথা শেষ করা যায়, কথা বলাও যায়। আমি সেই ট্রাইটা করবো। আপনাদের সবাইরে আমি মানে কি বলবো, শুভেচ্ছা, ধন্যবাদ। আমার কথায় আপনারা যদি কেউ মন খারাপ করেন তাইলে মাফ করে দিয়ে আমাদের। আর যদি ধরেন যে ভবিষ্যতে কখনো কোনো কথা করার সুযোগ হয়, তাইলে একটা লম্বা সময় হয়তো কথা বলাও যেতে পারে। আজকে আসলে সেই সময়টা না, এটা এমনিতে অনেকখানি সময় আছে। আয়োজকদের সবাই ধন্যবাদ দিয়ে আপনারা যারা এখানে উপস্থিত আছেন তাদের সবাই ধন্যবাদ। হোপফুলি আমি 15 মিনিট পার করি নাই। থ্যাংক ইউ সো মাচ। আমরা যখন দেশ বিভক্তির পর 47-এর পর পাকিস্তানের একটি প্রদেশ রূপে ব্রিটিশ ভারত থেকে স্বাধীনতা অর্জন করলাম, ঠিক সেই সময় থেকে ভারতের সঙ্গে আমাদের একটা সম্পর্ক, ডাকুমরার যে সম্পর্ক, সেটা যাচ্ছে। তারপর যখন স্বাধীন হলাম, পরিপূর্ণভাবে স্বাধীন হলাম, স্বতন্ত্র এবং সার্বভৌম রূপে, তখন থেকেও তাদের সঙ্গে আমাদের একটা জটিল সম্পর্ক যাচ্ছে। কখনো ভালো, কখনো মন্দ, কখনো দা, কখনো কুমড়া, কখনো বড় ভাই, কখনো স্বামী, নানা উপাধিতে আমরা ভারতের যে সাম্রাজ্যবাদ, সেই সাম্রাজ্যবাদী যে মনোভাব, তার বিরুদ্ধে প্রতিবাদ করেছি। ভারতের যে সাহিত্য এবং সংস্কৃতির যে বিপ্লব, সেটার বিরুদ্ধে যুদ্ধ করেছি এবং তাদের যে দৃষ্টিভঙ্গি, তার বিরুদ্ধে কিন্তু আমরা রুখে দাঁড়িয়েছি। কিন্তু অবাক করার ব্যাপার হলো যে 1000 বছরের ইতিহাসে জনগণ ভারতকে যেভাবেই ঘৃণা করুক না কেন, কিন্তু যারাই শাসন ক্ষমতায় বসেছে, সিংহাসনে বসেছে, তারাই দিল্লির তখত বা দিল্লির যে সিংহাসন, সেই সিংহাসনের প্রতি আনুগত্য প্রকাশ করার চেষ্টা করেছে। এবং এক্ষেত্রে আমরা যারা সাধারণ জনগণ, আমরা সবসময় কিন্তু প্রতারিত হয়েছি। অর্থাৎ আমাদের আবেগ এবং অনুভূতিকে ব্যবহার করে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দেশের রাজাবাদশারা সেই সুলতানি আমল থেকে শুরু করে সবসময় কিতে তারা মসনদে বসেছে। আর মসনদে বসে প্রথম যে কাজটি করেছে সেটি হলো আমাদের যে কষ্টার্জিত শ্রম এবং শ্রমের ফসল, এই সবই স্বর্ণ মুদ্রায় রূপান্তরিত করে তারা দিল্লির কোষাগারে জমা দিয়েছে। সেটা ফখরুদ্দিন মোবারক শাহের আমল বলুন, গিয়াসউদ্দিন আজম শাহের জমানা বলুন, মুর্শিদ কুলি খান কিংবা নবাব সিরাজউদ্দৌলা, সব জমানাতেই এই বাংলার অর্থ দিল্লিতে গিয়েছে। এবং আমাদের যে স্বাধীনতা এবং সার্বভৌম